যদি বলতে হয় তাহলে বলতে হবে এটা যে কি ছিলাম আর কি হলাম, কি চাইলাম আর কি পেলাম। এই কি ছিলাম, কি হলাম, কি চাইলাম আর কি পেলাম, এই চারটা শব্দের ভিতরে কিন্তু পুরো ভাব সম্প্রসারণ করলে এই 10 মাস কি 1 বছরের টোটাল রেজাল্টটা চলে আসবে এখানে। এখন মানুষ 15টা বছর যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে সব কিছু নিয়ে শহীদ হলো অভ্যুত্থানে, তারপরে আপনার ক্রসফায়ারে গেল, গণহত্যা করা হলো, আপনার অপহৃত হলো, অনেকের এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি, বিভিন্নভাবে বিভিন্ন অত্যাচার 15 বছর হলো। প্রত্যাশা তো একটাই ছিল যে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হবে চিরতরে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত যাতে না হয় বাংলাদেশ নামক রাষ্ট্রটি এবং এই রাষ্ট্রে বসবাসকৃত 20 কোটি মানুষ। দেখেন, রাষ্ট্রীয় সন্ত্রাস এখনও অনেকে বলছে যে আপনার ওকে মারছে, ওকে ধরছে, ওকে পাচ্ছে না, এটা সেটা তো আছেই লাগা। এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চিরতরে নির্মূল হওয়ার যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো সলিডভাবে, খুব সংক্ষিপ্ত আকারে, বলিষ্ঠভাবে, কঠিনভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নির্মূলের প্রতিষেধক আজ পর্যন্ত শিরোনাম হিসেবে পত্র পত্রিকা সংবাদপত্রে কোথাও কিন্তু আমি স্পেসিফিকভাবে এখন পর্যন্ত সরকারি পক্ষই বলেন কি যারা এই কমিটিগুলোর ভিতরে আছে, ঐক্যমত কমিশন, তাদের সুপারিশটা কি, আর এই বর্তমান সরকারের সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক যে শিশুর দলটি এনসিপি, এদের ভিতর থেকেও কিন্তু স্পেসিফিক কোনো সুপারিশ আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত চোখে দেখিনি, প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে 15 বছর মানুষ কী চেয়েছে? রাষ্ট্রীয় সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, একটি নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে যাবে, যাকে ভোট দিবে সেটাই নিরপেক্ষভাবে রেজাল্টের মাধ্যমে প্রকাশিত হবে, যেটি আজ আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন। অথচ আজকে নির্বাচনটা যে যত কথাই বলুক বেসিক্যালি অনিশ্চিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সরকার মুখে এক এক সময় বলছে দিব, কিন্তু তারপরে যে কার্যক্রমগুলি, এটি কখনো ওই সময়ের ভিতরে নির্বাচন দেওয়ার মতো কি করার মতো কোনো সদিচ্ছা প্রকাশ করার কোনো ভঙ্গিমা, কোনো বডি ল্যাঙ্গুয়েজ, কোনো বক্তব্য, কোনো বিবৃতি, কোনো কার্যক্রমের ভিতরে আমি কিন্তু অদ্যাবধি পরিলক্ষিত করতে পারিনি। আর তৃতীয় যে জিনিসটা, যে সরকার যত দীর্ঘমেয়াদী করবে, লেজে গোবরে অলরেডি কিন্তু জড়াই গেছে। আজকে মানুষ বলা শুরু করছে যে গ্রামীণ ব্যাংকের কোনো ডাইরেক্টর আর সদস্য কি স্বাস্থ্য উপদেষ্টা হবে, এই জন্য তো আমরা গণঅভ্যুত্থান করিনি। আজকে স্বাস্থ্য খাতে যে অরাজক পরিস্থিতি, সেটার পরিণতিটা কি? যে ছাত্রদেরকে নিয়ে আজকে হচ্ছে এত আন্দোলন, এত রক্তপাত, আজকে এত জীবন আবু সাইদের, আজকে এইটার ছাত্রদের কোনো কমিশন কিন্তু আজ পর্যন্ত হয়নি। এই 11 মাসে চোখে পড়ার মতো কিছু প্রত্যাশা পূরণের প্রচেষ্টা এবং কর্মকাণ্ড কিন্তু দেশবাসী দেখতে চেয়েছে, কিন্তু সেটা কিন্তু দেখেন এখন পর্যন্ত দেখতে পারেনি। ছাত্র গেল, এখন জনতার দিকে আসেন। জনতা যেগুলো চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য যে পরিমাণ অবনতি হচ্ছে, এইটা মানুষ না বিশ্বাস, মানুষের আয় উপার্জন, রোজগার, কর্ম সমস্ত কিছু সীমিত হয়ে আসছে। ছদ্মবেশী বেকার এবং প্রকাশ্যে বেকারত্বের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আজকে ডাবল ডিজিট অতিক্রম করেছে মুদ্রাস্ফীতি। টাকা ছাপিয়ে আজকে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সরবরাহ করতে হচ্ছে, যা ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত নিম্নবিত্তরা। তাহলে প্রত্যাশা কোথায় পূরণ হলো? না পেলাম একটা, এই যে প্রশাসনিক যে দৌরাত্ম্য, আজকে এই সরকার কি প্রশাসনের কবলে নিপতিত হয়নি? প্রশাসনের দ্বারা কি পরিচালিত হচ্ছে না? এবং যার কারণেই কিন্তু বিতর্কিত হচ্ছে, খেয়াল করে দেখেন। তাহলে বাংলাদেশের প্রশাসন এই 15 বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসন রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা অংশ এবং প্রত্যক্ষ অংশগ্রহণকারী একটা অংশ। তো সেইখানে দেখেন আজকে এসপিদের কোনো লজ্জা হয়েছে, ডিসিদের কোনো লজ্জা হয়েছে, ইউনোদের কোনো লজ্জা হয়েছে? আমি তো আমার আশেপাশের কিছু জেলার স্পষ্ট দিন, ক্ষণ, তারিখ, নাম ধরে বলে দিতে পারবো যে যে টাইপের পুলিশ এখনও টাকা পয়সা, অর্থনৈতিক করাপশনে জড়িত, ডিসিরা যেই দলের সমর্থক। যেমন আমার জেলার ডিসি চাঁপাইনবাবগঞ্জের, উনি জামাত ইসলাম করেন,
উনি যে জামাত ইসলাম করেন, একটা রিক্সাওয়ালাকে বলবো জামাত ইসলাম করেন, ডিসি জামাত করে না, আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, নিরপেক্ষ কীভাবে বুঝলো? তাহলে কর্মকাণ্ডতেই মানুষ বোঝে। তাহলে প্রশাসনকে নিয়ন্ত্রণ, এই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের হাতিয়ার প্রশাসন, এইটা নিয়ন্ত্রণ করার কি বিধি ব্যবস্থা? এখন পর্যন্ত ঐক্যমত কমিশনই বলেন, সরকারের উদ্যোগ থেকেই বলেন, কোনো কিছু কিন্তু স্পষ্ট না। তাহলে এ ক্ষমতায় যাবে, ও যাবে না, এগুলো নিয়ে কাড়াকাড়ি করছে সামান্য বিষয় নিয়ে। ক্ষমতায় কে যাবে না জনগণ ছাড়া কেউ বলতে পারে না। উপরে আল্লাহ, নিচে জনগণ, এর বাইরে কারোর ভবিষ্যৎবাণী করার কোনো প্রকার এখতিয়ার কিন্তু নাই, প্রথমত। আর দ্বিতীয়ত ব্যাপার, আমি ক্ষমতায় যেয়ে যাতে আমি স্বৈরাচার হতে না পারি, সেই প্রতিষেধকটা আমরা চাই, সেই অ্যান্টিবায়োটিকটা আমি চাই। এবং মানুষের শুধু নিজে আমি রাজনৈতিক দল করি বলবো আমি যেটা চাচ্ছি ওটা মানুষ চাচ্ছে, তা চাচ্ছে না। মানুষ কি চাচ্ছে এটা উপলব্ধি করার যে মর্মের কি বলবো, পঞ্চ ইন্দ্রিয়ের যে ব্যাপারটা, এটা স্পষ্ট করে আরো আবেদনময়ী করতে হবে এবং আরো নিখুঁতভাবে পর্যালোচনা করতে হবে। আপনার সাথে যোগ করি, আপনি যেটি বলছিলেন যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, ধারাবাহিক আলোচনা হলো, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে, মৌলিক বিষয়ে বিএনপির সঙ্গে একটু মতপার্থক্য আছে কোনো বিষয় নিয়ে। তা নিয়ে যে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য তৈরি হয়েছে, বলা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যে আশাব্যঞ্জক সে উন্নতি নাই, কিন্তু বিএনপি কিন্তু বারবার বলছে যে তাদের অবস্থান স্পষ্ট করছে। আজও আপনার দলের মহাসচিব বলেছেন যে বিএনপিকে দোষারোপ করা হলে যে আসলে যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা পূরণ সম্ভব নয়। বিএনপিকে দোষারোপ করে বিএনপিকে একটা প্যাচের ভিতরে ফেলে দিতে চায়। এটা সরকারেরও একটা পরিকল্পনা আছে, আশপাশ ডালপালা এগুলোকে দিয়ে। আর সরকারের অনুসৃত কিছু রাজনৈতিক সংগঠন যাদের কিছু সরকারের দুর্বলতা আছে, দুর্বলতা বিভিন্ন সময় প্রকাশ পায়, তাদেরকে দিয়েও করছে। দেখেন, সবাই মনে করছিল যে 10 বছর পর প্রধানমন্ত্রী 2 টার্ম পর পরিবর্তন, এটা বিএনপি মানবে না। আলটিমেটলি দেখেন একটা বড় ইস্যুতে ঐক্যমত হয়ে গেছে। তারপরে দ্বিতীয়ত পত্রিকায় এসে বলে এবং কিছু কিছু রাজনৈতিক সংগঠন বলে বিএনপির সাথে ঐক্যমত হয়নি। বিএনপির সাথে ঐক্যমত হওয়ার দরকার তাদের নাই। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে সবাই ঐক্যমত কিনা সেটা বলেন, কিন্তু বাইরে এসে শুধু বিএনপির নামটা প্রচার করে। কিন্তু ঐক্যমত কমিশনে যারা আছেন তারা কিন্তু কখনো বলে না যে বিএনপি এটা অনর, বিএনপির সাথে পারা যাচ্ছে না, বিএনপি মানবে না, এগুলো ওনারা কিন্তু সব বিষয়ে ঐক্যমত তো আসলে খুব বেশি প্রয়োজনও কি? সব বিষয়ে ঐক্যমত কখনোই হবে না, প্রয়োজনীয় নয়। দ্বিমত না থাকলে আলোচনাই তো হয় না। হ্যাঁ, বেসিক যেমন রাষ্ট্রীয় সন্ত্রাস দমন করতে হবে, রাষ্ট্রীয় প্রশাসনিক দৌরাত্ম্য বন্ধ করতে হবে, বিচার বিভাগ একটা স্বাধীন করে দিতে হবে, সচিবালয় করে দিতে হবে। নির্বাচন কমিশনের আজকে নুরুল হুদারা জেলে গেছে অপকর্মের কারণে, এইরকম অপকর্ম করার যাতে কেউ সাহস না পায়, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের লোকবল, ম্যান পাওয়ার থেকে শুরু করে আলাদা সচিবালয়, আইন প্রয়োগ করার ক্ষমতা, এখতিয়ার ডিসি এসপির হাত থেকে, ইউএনওসির হাত থেকে নিয়ে নির্বাচন কমিশনকে কিন্তু ঢেলে সাজাতে হবে। এগুলো হচ্ছে আপনার সংস্কারের অংশ। এগুলো তো হচ্ছে মুখোমুখি অবস্থায় আমরা তো আছি। সরকারের সদ্য ভূমিষ্ঠ সংগঠন আর বাংলাদেশে আমরা বিএনপি, আমরা সবার আমাদের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং সমালোচনার তীর সবসময় আমাদের দিকেই আছে। আমি একটু ফারুক হাসানের বক্তৃতার সূত্র ধরে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের 4টি নির্বাচন কিছুটা নিরপেক্ষ হয়েছে আর কিছুটা হয় নাই। যতটুকু হয় নাই, কেন হয় নাই তুলনামূলকভাবে, ওইটুকু কেন হয় নাই? তাহলে ওইটুকু যদি বোঝা যায় যে এই কারণে ওইটুকু হয় নাই, সেটা সংস্কার করতে হবে। ওইটার সংস্কার তো পিয়ার না, প্রথমত। দ্বিতীয়ত, আমি ভারতের দালালি করব না, কিন্তু আমি মধ্যপ্রাচ্য, পাকিস্তান, পশ্চিমাদের দালালিও তো আমি চাই না, ওদের প্রভুত্ব তো আমি চাই না। তাহলে ওদের প্রভুত্ব, কোনো রাষ্ট্রের প্রভুত্ব আমি মানি না। আমি জনগণের প্রভুত্ব মানি আর উপরে প্রভুর প্রভুত্ব মানি, এর বাইরে আমি কোনো প্রভুত্ব মানি না। তো তাহলে পিয়ার পদ্ধতিটা আসলে এখানে দেখবেন আওয়ামী লীগই রাইজ করবে, কারণ তারা প্রতীক দিয়ে, ব্যক্তি দিয়ে দিল না, সাধারণ মানুষকে দিয়ে দিল, ভোটে দাঁড় করায় গোটা বাংলাদেশে। তাদের তো একটা ভোটের পার্সেন্টেজ আছে, সেখান থেকে ধরেন 15%, 20%, ওই সমস্ত প্রার্থীগুলা সব জায়গায় তারা ভোট পেয়ে গেল। তখন আপনি ওই যে আপনার সংরক্ষিত যে পিয়ার পদ্ধতির যে সদস্যরা, তারা অধিকাংশ দেখবেন আওয়ামী লীগ হিসেবে নির্বাচিত হবে। এনারা মনে করতেছেন আমি অমকের সাথে জোট করলে 2টো পাচ্ছি, পিয়ার পদ্ধতিতে করলে আমি যদি বাংলাদেশ থেকে আমার দলের 10টা টানতে পারি, এই সিম্পল হিসাবে এরা এমপি হওয়ার জন্য এগুলো চিন্তাভাবনা এদের। কিন্তু এই সামান্য ছোট চিন্তাভাবনা করে এই রাঘব বোয়াল এবং বাংলাদেশের চিরসন্ত্রাসী শেখ হাসিনাকে বিবেচনা করা যাবে না। শেখ হাসিনাকে এমন কোনো বিভ্রান্তি, বিভক্তি এবং সিস্টেম বাংলাদেশের নতুনভাবে চালু করাই যাবে না, যেইটাতে চোরাগুপ্তা হামলা এবং বেহুলা লক্ষিন্দারের
বাসর ঘরের যে ফুটাটা ছিল ওই রকম ফুটাও কিন্তু সংস্কারে রাখা যাবে না, যাতে অনুপ্রবেশ কোনোভাবে সে করতে না পারে। এই বিধি ব্যবস্থাটা খুব প্রখর এবং কঠিনভাবে করতে হবে। ঘোষণাপত্রের আপনি যেটা বললেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ভূখণ্ডের মুক্তিযুদ্ধ, আমার সার্বভৌমত্বের মুক্তিযুদ্ধ, আমার সবুজের বুকে লাল পতাকার মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ, কোনো দলীয় যুদ্ধ না, কোনো গোষ্ঠীর যুদ্ধ না, কোনো দলের যুদ্ধ না, কোনো ব্যক্তির যুদ্ধ না। সেই মুক্তিযুদ্ধের সাথে আপনি পৃথিবীর বাংলাদেশের কোনো যুদ্ধেরই আপনি কোনো আন্দোলনেরই আপনি একসাথে এক কাতারে দাঁড়াতে পারেন না। ৯০-এর গণঅভ্যুত্থানের ৮০ দশক থেকে শুরু করে ৯০ সাল পর্যন্ত আমরা করেছি, সেটাকেও যেমন দাঁড় করাতে পারি না। এই ঘোষণাপত্রে রাষ্ট্রের সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় সন্ত্রাস দূর করা, যাতে আমরা রাষ্ট্রে যে ক্ষমতাসীন দল বিরোধী দলের ওই যে মানে অত্যাচার, নিপীড়ক আর নিপীড়িত, এই এই পরিবর্তনগুলো করতে হবে। আর মানুষের প্রত্যাশা কি তাদের ওই নির্বাচনটাই সংরক্ষিত? বাংলাদেশে কোন মানুষ বলছে যে আমরা ওই সংরক্ষিত নির্বাচন পিআর পদ্ধতিটা চাই? নিজেদের মনের বাসনা জনগণের উপর চাপাই দিয়ে পরিবর্তন ছোতা তুলে যে কোনো একটা জিনিস ওই আওয়ামী লীগের আশার আগাম একটা বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘরের মতো একটা ফাঁকা আমি রেখে দিলাম, ওই যেই হলো লাউ সেই হলো কদু। আর তখন আমাদের এই সংস্কারই বলেন, আর এই ঘোষণাপত্রই বলেন, আর হচ্ছে ঐক্যমতই বলেন, সব কিন্তু ভেস্তে যাবে। তখন যান জীবন আর কোনো কিছু নিরাপদ থাকবে না। ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ যে ক্ষমতায় আসছে তার চেয়ে কঠিন সন্ত্রাসী হিসেবে তার কন্যা আসছে। এরপরে যদি, আমি আশা করি না কখনো আসবে, এরপরে যদি কোনো ছুতা দিয়ে আসতে পারে তাহলে একবারে জল্লাদ হয়ে আসবে।